বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় পড়াচ্ছি। আমরা এই অধ্যায়ের আগে কিছু সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। এবার আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। আর একটা কথা, আপনাদের এখন আমি যা যা পড়াচ্ছি সব কিছুই কিন্তু আপনাদের টেস্ট পরীক্ষায় আসবে। সুতরাং আসুন দেখুন প্রশ্নটিতে কী আছে। নিরপরাধ রাশেদ আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম অত্যাচারে আজ অচল, বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে মা। মিথ্যা মামলায় জেল খাটছে রাশেদ। সংবাদপত্রে প্রকাশিত এমন একটি সংবাদ দেখিয়ে বাংলাদেশের একটি নামকরা প্রতিষ্ঠিত প্রণোদিত হয়ে কেসটি গ্রহণ করে। রাশেদের মৌলিক অধিকার রক্ষায় সরেজমিনে তদন্ত শুরু করে। আটকের স্থান পরিদর্শন সহ তথ্য সংগ্রহ করে জেলখানায় রাশেদের সাথে সাক্ষাৎ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছে এবং মামলা পরিচালনা করে অবশেষে রাশেদ মুক্তি পেয়েছে। প্রতিষ্ঠানটিতে চেয়ারম্যান সহ 6 জন সদস্য রয়েছে। 2010 সালের 22 জুন প্রতিষ্ঠানটি পুনর্গঠিত হয়। এবার আসো আমরা প্রশ্নে চলে যাই। ক নম্বরে দুর্যোগ ব্যবস্থাপনা কী? খ নম্বরে বৃত্তিমূলক প্রশিক্ষণ দরিদ্রদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। তারপরে গ নম্বরে উদ্দীপকের রাশেদকে সাহায্য করছে কোন প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো। ঘ নম্বরে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান কিভাবে রাশেদকে ন্যায় বিচার প্রদানে সফল হলো, মতামত দাও। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা প্রশ্নগুলো পড়ে ফেলেছি। এরপর আমরা সরাসরি উত্তরে চলে যাব। দেখো, দুর্যোগ ব্যবস্থাপনা হলো দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ পরবর্তী জরুরি সারাদানের জন্য পদ্ধতিগত প্রাতিষ্ঠানিক কাঠামো ও কার্যক্রম যার মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। মূলত এই দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে এর আগে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় এবং কার্যক্রমের পরে যার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আলাদা একটা চাপ, আমরা যখন চোখে পড়েছি তখন দেখা যাচ্ছে আলাদা একটা চ্যাপ্টারই ছিল দুর্যোগ, তোমরা হয়তো 19-এ পেয়ে থাকবে, আলাদা একটা চ্যাপ্টারই ছিল দুর্যোগ ব্যবস্থাপনার উপর। এক্ষেত্রে তখন সরকারের কী করণীয়, জনগণের কী করণীয়, দুর্যোগের পূর্বে কী করণীয়, দুর্যোগ পরবর্তী ব্যবস্থায় কোন কোন কাজগুলো করণীয় সেগুলো কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু সেই একই কথা আবার সুন্দরভাবে বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা হলো দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ পরবর্তী জরুরি সারাদানের জন্য পদ্ধতিগত প্রাতিষ্ঠানিক কাঠামো ও কার্যক্রম যার মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এরপরে খ নাম্বার দেখো, বৃত্তিমূলক প্রশিক্ষণ দরিদ্রদের বিভিন্নভাবে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। যেমন বৃত্তিমূলক প্রশিক্ষণ জনগণকে আর্থসামাজিক অবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ একটা বৃত্তিমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু একজন জনগণ সে নিজের পায়ে স্বাবলম্বী হতে পারে এবং তার স্বাবলম্বিতার মাধ্যমেই কিন্তু দেশের অনেকটা উন্নয়ন হয়। বৃত্তিমূলক প্রশিক্ষণ আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলে। 1 নম্বরে রয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আয় রোজগার বেশি করে সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন। যেমন অনেকে অনেক কিছু পারে কিন্তু আসলে তার সঠিক প্রশিক্ষণের অভাবে বা সঠিক পরিচর্যার অভাবে কিন্তু সেটা বাস্তবায়নে সক্ষম হয় না। এরপরে রয়েছে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কিন্তু আসলে বেকারত্ব অনেকাংশই দূরী করা যায়, কারণ এই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটা দেশের যে বেকার মানুষ রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবে একটা সুন্দর একটা কাজের জায়গা খুঁজে পায়। সুতরাং আমরা খ নম্বর প্রশ্নটাও পেয়ে গেলাম এখান থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখি, আর ঘ নম্বর প্রশ্নটি আমি আপনাদেরকে ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবো। আর আপনাদের এই বিষয়ে আপনাদের কারো কোনো রকমের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে নক দিয়ে জানাবেন। উদ্দীপকের রাশেদকে সাহায্য করছে মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মানবাধিকার সংরক্ষণ উন্নয়ন নিশ্চিতকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি কমিশন। মানবাধিকার কমিশন বাংলাদেশের সংবিধান রক্ষা এবং মানুষের উন্নয়নের জন্য নিশ্চিত একটা প্রতিষ্ঠান। দেশ কর্তৃক প্রতিষ্ঠিত হলেও জাতীয় মানবাধিকার কমিশন একটি সংবিধিবদ্ধ মুক্ত দেশীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। যদিও একটি রাষ্ট্র বা দেশ কর্তৃক যেটা গৃহীত হয়, তারপরে এটা স্বাধীনভাবে কাজ করে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, নিরপরাধ মানুষকে সেটা তাদের ন্যায় বিচার প্রদানের জন্য। মানবাধিকার বিষয়ক নানা বিষয়ে জনগণকে সচেতন করা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে মানুষের মর্যাদা ও গণতন্ত্রের প্রতি মানুষের সততা নিশ্চিত করা।
যাতে দেশের প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার সংরক্ষিত হয় এবং মানবাধিকারের মানোন্নয়নে এ লক্ষ্যে 2010 সালের 22 জুন চেয়ারম্যান সহ 6 জন সদস্য নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন হয়। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা বুঝতে পারলাম যে সাধারণ মানুষের সততা নিশ্চিত করা, প্রত্যেক মানুষ যাতে তাদের মৌলিক অধিকার সংরক্ষিত হয়, এসব আসলে মানবাধিকার উন্নয়নের মূল কাজ। এটার মাধ্যমে উদ্দীপকে যে রাশেদের কথা বলা হয়েছে, ওকেও কিন্তু ন্যায় বিচারী মানবাধিকার সংস্থায় দিয়েছে। এটি জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার পুনর্গঠিত আদর্শের ওপর প্রতিষ্ঠিত একটি অলাভজনক, অরাজনৈতিক এবং সমষ্টিকেন্দ্রিক আইনগত সাহায্য। এটির মাধ্যমে আসলে কোনো রাজনৈতিক বা কোনো ব্যক্তি বিশেষ কোনো লাভের জন্য কিন্তু এটি তৈরি করা হয়নি। এটি আসলে মানবাধিকার একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান। এখান থেকে জনগণ অনেক কিছু শিখবে। কোন ব্যাপারে? মানুষের অধিকার যাতে সঠিকভাবে পালন করা হয়, সেই ব্যাপারগুলোতে জনগণ খুব ভালোভাবে শিখবে। আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত সকল আইনের প্রতি অনুগত থেকে এ প্রতিষ্ঠান বাংলাদেশে মানবাধিকার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। মূলত বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছে সকল আন্তর্জাতিক যে মানবাধিকার সংক্রান্ত আইন আছে তার উপরে ভিত্তি করে এবং তার বেস করে প্রত্যেকটা দেশে যেরকম মানবাধিকার সংগঠন থাকে বাংলাদেশেও আছে, কিন্তু সেটা অন্যান্য দেশের সাথে তাল মিলিয়েই আইনগুলো প্রণয়ন করা হয়েছে। কমিশন যে কোনো ধরনের মানবাধিকার হীনকারীর অভিযোগের তদন্ত করতে পারবে। যে কোনো প্রান্তের যে কেউই হোক না কেন, তার বিরুদ্ধে মানবাধিকার হীনকারী আইনের তদন্ত গঠন করা যাবে, অভিযোগ গ্রহণ করতে পারবে এবং সেই লক্ষ্যে জেলখানা, থানা, দেশের প্রচলিত আইনের আওতায় গৃহীত ব্যবস্থাসমূহ পর্যালোচনা করে এর কার্যকর বাস্তবায়নের জন্য সরকারকে সুপারিশ প্রদানের মাধ্যমে মানবাধিকার উন্নয়নের প্রয়োজনীয় বিবেচিত ব্যবস্থা গ্রহণ করে থাকে। যদি কেউ মানবাধিকার সংস্থায় অভিযোগ করে, সেক্ষেত্রে সে অভিযোগ গ্রহণ করার মতো তার ক্ষমতা রয়েছে এবং তার সেক্ষেত্রে যে জায়গায় সাহায্য প্রয়োজন হবে সে সকল জায়গা থেকে তার সুবিধার জন্য, ব্যক্তির ন্যায় বিচারের জন্য সে সকল জায়গা থেকে সাহায্য পেয়ে থাকবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে উদ্দীপকের রাশেদকে সাহায্যকারী প্রতিষ্ঠানটি হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, যা সৃষ্টিকাল থেকে অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের আইনগত সাহায্য ও মৌলিক মানবাধিকার সংরক্ষণের ব্যাপারে সোচ্চার। এবারে আসো আমরা ঘ নাম্বারের প্রশ্নটি দেখি। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান কিভাবে রাশেদকে ন্যায় বিচার প্রদানে সফল হয়? উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান বলতে জাতীয় মানবাধিকার কমিশনকে বোঝানো হয়েছে, যা নিম্নোক্ত পদক্ষেপের আসলে যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ন্যায় বিচার প্রদান করে। জাতীয় মানবাধিকার কমিশন যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনজনিত অভিযোগ তদন্ত করতে পারবে এবং সে অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। উদ্দীপকের অসহায় রাষ্ট্রীয়দের অবস্থার কথা সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে মানবাধিকার যে সংস্থার কর্মীরা আছে তারা জানতে পারে এবং তারা নিজে উদ্যোগে এসে কেসটি গ্রহণ করে এবং রাষ্ট্রীয়দের মৌলিক অধিকার রক্ষায় তারা সারে জমিনে তদন্ত শুরু করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি আটকের স্থান পরিদর্শন সহ সকল কিছু সংরক্ষণ করে মামলা পরিচালনা করে। সুতরাং তারা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সামঞ্জস্য বিধান করে সংবিধান এবং দেশের প্রচলিত আইনের আওতায় গৃহীত ব্যবস্থাসমূহ পর্যালোচনা করে সবকিছু বিবেচনা করেই রাশেদকে সুন্দর একটা ফলাফল তারা এবং সুন্দরভাবে তারা সাহায্য করতে পেরেছে। এক্ষেত্রে সেমিনার, ওয়ার্কশপ, প্রকাশনার মাধ্যমে মানবাধিকার বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করা, মধ্যস্থতা ও সমঝোতার মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি করেছে। উপরোক্ত আলোচনা থেকে আসলে এখানে যে আলোচনা করা হয়েছে তার মাধ্যমে বলা যায় যে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন উদ্দীপকের ন্যায় বিচার প্রদানে সফল হয়েছে। এখানে যে রাশেদের যে সমস্যা, রাশেদ যে ন্যায় বিচার পাচ্ছিল না, সেই রাশেদের পাশে দাঁড়ানোর জন্য একজন সক্ষম একটা প্রতিষ্ঠান প্রয়োজন ছিল, একটা সক্ষম একটা পদক্ষেপের প্রয়োজন ছিল। যেই পদক্ষেপটা মানবাধিকার সংস্থা নিয়েছে সেটা কারো উদ্দেশ্য প্রণোদিতভাবে না, সেটা নিজেদের উদ্যোগে তারা সংবাদপত্রে একটা খবর দেখেছে, সেই খবর থেকে তারা রাশেদকে সাহায্য করেছে। এক্ষেত্রে তাদের ব্যক্তিগত কিন্তু কোনো লাভ নেই বা তাদের রাজনৈতিক অরাজনৈতিক এক্ষেত্রে কিন্তু তারা কোনো কিছু চিন্তা করে না। আমরা যখন বিভিন্ন টকশোতে দেখা যায়
যে মানবাধিকার সংস্থার কর্মীরা যখন কথা বলে তারা কিন্তু আসলে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গ বা কোনো দলের হয়ে কথা বলে না। তারা মানবাধিকার বলতে কি মানুষের অধিকার সংরক্ষণের জন্য এবং মানুষের অধিকার সুন্দরভাবে প্রদানের জন্য যে সংস্থা কাজ করবে আসলে সেটাই মানবাধিকার। এক্ষেত্রে বাংলাদেশে যে মানবাধিকারটা রয়েছে, বাংলাদেশের মানবাধিকার সংস্থা অনেকভাবে মানুষকে সাহায্য করে, যার পরিপ্রেক্ষিত সুন্দর একটা উদাহরণ হলো উদ্দীপকে রাশেদের উদাহরণ। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।